একটি ছেলে যে কিনা নিজের বাড়ির মধ্যেই হঠাৎ একদিন একটি এলিয়ান দেখতে পায়, যেটি অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছে কিছু নিয়ে যাওয়ার জন্য। এলিয়ান আসলেই পৃথিবী থেকে কি নিয়ে যেতে চায়, আর শেষে এলিয়ানটি পৃথিবী ছেড়ে নিজের গ্রহে ফিরতে পারবে কিনা, এই নিয়ে আজকের এই মুভিটি। আশা করছি আপনাদের সবার এই মুভিটি অনেক ভালো লাগবে, এবং মুভিটি শুরু করার আগেই অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই পৃথিবীর বাইরে থেকে একটি পাথর পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সেটি যখন পৃথিবীর মধ্যে এসে পড়ে তখন সেখানে বিশাল বড় একটা ধামাকা হয়, এবং এর কিছুদিন পরেই সেই পাথরটি সেখানকার কিছু সায়েন্টিস্টরা খুঁজে পায়, এবং এটি পাওয়ার পরেই তারা এটি নিয়ে রিসার্চ করতে শুরু করে। কিন্তু এটি নিয়ে রিসার্চ করার সময় হঠাৎ একদিন কেউ একজন সেখানে এসে তাদের পুরো টিমের লোকজনকে মেরে ফেলে, এবং সেখান থেকে সেই পাথরটি চুরি করে নিয়ে যায়। এরপরে সেখানে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এখানে আরিয়ান নামের একটা লোককে দেখতে পাই, এবং তার কাছে বর্তমানে আসল সেই পাথরটা ছিল। আসলে পাথরটি অনেক বেশি পাওয়ারফুল, এবং এই পাথরটির এনার্জি কখনো শেষ হবে না, এবং এই পাথরটির সাহায্যে আরিয়ান পৃথিবীর নিচের থেকে সেই সব পদার্থগুলোকে বের করে আনতে পারবে যেসব এনার্জিগুলো একটি ফিউলের মতো হয়ে থাকে। এই এনার্জিগুলোকে বেচে আরিয়ান নিজে অনেক টাকা কামাতে চায়। কিন্তু এখানে এটি নিয়ে রিসার্চ করার সময় যখন তারা এই পাথরটির পাওয়ার বাড়িয়ে দেয়, তখন পৃথিবীর ভিতর থেকে অনেক বেশি বিষাক্ত একটি ধোঁয়া বেরোতে শুরু করে, যে বিষয়টির কারণে আরিয়ান ও তার লোকেরা তখন সেই জায়গা ছেড়ে হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যায়। এবং সেখানে আমরা দেখতে পাই এই গ্যাসের কারণে সেখানে থাকা সকল গাছের মধ্যেই আগুন লেগেছে, এবং সেখানে যে সব লোকেরা বসবাস করত সেই সব লোকেরাও সেখানে এই আগুনের কারণে মারা গেছে। এরপর আমরা দেখতে পাই সেই পাথরের মধ্যে থেকে হঠাৎ একটি স্পার্ক আকাশের দিকে ছুটে যায়, এবং তার কিছুক্ষণ পরেই সেখানে একটি ইউএফও চলে আসে। এরপর সামনে একটি গ্রামের জায়গা দেখতে পাই, যেখানে একটি হাতির বাচ্চা আহত অবস্থায় গর্তের মধ্যে পড়েছিল, কিন্তু সেখানে কেউ তাকে সাহায্য করছিল না, কারণ সবাই সেটিকে অনেকটা ভয় পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে রাম নামের একটি ছেলে চলে আসে, এবং সেখানে আসার পরেই এই পরিস্থিতি থেকে হাতিটিকে সেখান থেকে বের করার কাজে লেগে পড়ে, এবং অনেক চেষ্টার পর শেষে হাতিটিকে সেখান থেকে বের করে নেয়। এরপর সে বাচ্চা হাতিটিকে মা হাতির কাছ পর্যন্ত পৌঁছে দেয়। আসলে রাম পশু প্রাণীকে অনেক ভালোবাসে, তাই সে যখন কোনো প্রাণীকে কষ্টে দেখে তখন তাকে সাহায্য করার জন্য পুরোপুরি চেষ্টা করে। এর কিছুদিন পরেই তাদের গ্রামের মধ্যে তারা নামের একটি মেয়ে সেখানকার কিছু বাচ্চাদেরকে স্পেসের ব্যাপারে পড়ানোর জন্য চলে আসে, এবং এখানেই রাম প্রথমবারের মতো তারাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এখানে যখন তারা এক পর্যায়ে বাচ্চাদেরকে স্পেস সম্পর্কে পড়াচ্ছিল, তখন বাচ্চাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য তারার একজন লোকের প্রয়োজন ছিল। এই কারণে তখন রাম তাকে সাহায্য করার জন্য সেখানে এগিয়ে আসে এবং তাকে সাহায্য করে। এর পরদিন সকালে যখন রাম নিজের গ্রামের একটি জমির কাছে আসে, তখন সে দেখতে পায় সেখানে অনেকগুলো পোকা সেখানকার সকল ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই ফসলগুলো নষ্ট হওয়া কেউ সেখানে থামাতে পারেনি। এখানকার সব ফসল নষ্ট হয়ে যাওয়ার পরপরই সেখানে গ্রামের লোকেরা চলে আসে, আর তারা এখানে রামকে বলে, আমরা তো আগেই বলেছিলাম যে তোমার ফসলের মধ্যে কীটনাশক ছড়িয়ে দিতে, কিন্তু তুমি তো সেটা করোনি। তুমি তোমার ফসলগুলোকে কীটনাশক মুক্তভাবে ফলাতে চেয়েছিলে, তাই এখন তোমার ফসলে কীটনাশক না দেওয়ার কারণে তোমার ফসলগুলো আজ পোকামাকড় নষ্ট করে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই এখানে রামের মা চলে আসে, এবং সেখানে রামকে বলে এই গ্রামের লোকেরা একদম ঠিক কথা বলেছে। তবে এর উত্তরে রাম এখানে বলে, আমি কীটনাশক ব্যবহার করে ফসল ফলাবো না, ফসল স্বাভাবিকভাবেই তৈরি হওয়া উচিত। তবে গ্রামের লোকেরা তখন বলে, এইরকম করলে তুমি কখনোই ফসল ফলাতে পারবে না, কারণ তুমি কীটনাশক ছাড়া যতবারই ফসল ফলানোর চেষ্টা করবে ততবারই পোকামাকড় এসে তোমার ফসলগুলোকে নষ্ট করে চলে যাবে। এই বলেই গ্রামের লোকেরা সেখান থেকে চলে যায়, যে বিষয়টি রামের মার একদমই ভালো লাগেনি। এই কারণে সে এর পরের দিনও একটি প্ল্যান করে যাতে রাম এই গ্রাম ছেড়ে শহরে যায় এবং সেখানে কোনো না কোনো কাজ করে। সেই প্ল্যান অনুযায়ী রামের মা একটি লোকের সাহায্যে গ্রামের ট্র্যাক্টরটাকে সেখান থেকে সরিয়ে ফেলে, আর সেই ট্র্যাক্টরটি নিয়ে যাওয়ার সময় সেই লোকটি বলে, তোমার ট্র্যাক্টরটি আমি নিয়ে যাচ্ছি, কারণ তোমার মা আমার কাছ থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিল। এই কারণে যতদিন পর্যন্ত আমি আমার টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত এই ট্র্যাক্টরটি আমার কাছেই থাকবে। এখানে রামের মা মনে করে তার এই প্ল্যান অনুযায়ী তো রাম এখন শহরে গিয়ে নিজের জন্য টাকা উপার্জন করবে, কিন্তু আসলে এখানে তার উল্টোটা হয়, কারণ রাম এখানে বলে, লোকটা ট্রাক্টর নিয়ে গেছে, ভালোই করেছে, এখন আমি নিজে হাল দিয়ে চাষ করব। এই কথা শুনে রামের মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, এবং সেখানে রামকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, যার কারণে রাম এখানে শেষমেশ শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, এবং তাই সেদিন সন্ধ্যায় চেন্নাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর আমরা এখানে দেখতে পাই একটি এলিয়ান স্পেসশিপ চেন্নাইয়ের দিকে এগিয়ে আসছে। আসলে এই স্পেসশিপটা এখানে এসেছে সেই পাথরটিকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আরিয়ান নিজে অনেক ইনভেস্টরদের বলতে থাকে, আমার হাতে এমন একটি জিনিস এসেছে যার মাধ্যমে আমরা যত ইচ্ছা পৃথিবী থেকে এনার্জি বের করতে পারবো, আর এই এনার্জিকে নোভা গ্যাস বলা হয়। এখানে বিজনেসটি করার জন্য সব ইনভেস্টরও রাজি হয়ে যায়, কিন্তু অন্য একটি লোক বলে, এই শক্তির কারণে তো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, এই কারণে আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব না। এই কথা বলে সেই লোকটি এখান থেকে চলে যায়, কিন্তু যখন সেই লোকটি সেখান থেকে বের হয়ে আসে তখনই আরিয়ানের এক সাথী আলিজা সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। এদিকে আরিয়ান বিজনেসম্যানদেরকে এই প্রজেক্টের সাথে একটি রোবটের ডিমেও দেখায়, যে রোবটটি ভবিষ্যতে ব্যবহার করবে যাতে করে কোনো লোকের অকাল মৃত্যু না হয়। আর এসব দেখে এখানকার সব লোকেরা আরিয়ানের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়।
এদিকে আমরা দেখতে পাই রাম চেন্নাইতে চলে এসেছে, কিন্তু এখানে আসতেই সে এখানে দুটো চোরকে দেখতে পায়, যারা কিনা সেখানে একটি মহিলার ব্যাগ থেকে চুরি করে পালিয়ে যাচ্ছিল। কিন্তু রাম সেখানে তখন এসে লোক দুটিকে বাইক থেকে নিচে ফেলে দেয়, কিন্তু এতে করে সেই দুটি চোর আরো অনেক বেশি রেগে যায়। তখন সেই চোরগুলো রামকে এখানে মারার জন্য তার পিছনে ধাওয়া করতে থাকে, যার কারণে রাম তখনই একটি সাইকেলে করে সেখান থেকে পালাতে থাকে। এদিকে আমরা দেখতে পাই গোপী নামে একটি লোক সেখানে একটি বিশাল বড় বেলুন ধরে দাঁড়িয়ে আছে। তবে ঠিক তখনই রাম সেই সাইকেলে এসে গোপী নামে সেই লোকটার সাথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে সেই বেলুনটি আকাশের দিকে উড়ে যায়। এই কারণে এখানে গোপী আর তার লোকেরা রামকে ধরে ফেলে। আর ঠিক সেই সময় তাদের বস এসে রামকে বলে, তুই আমাদের 1.5 লাখ টাকার ক্ষতি করেছিস, এখন এটা আমাকে কে দেবে? এই কথা শুনে রাম জিজ্ঞাসা করে, একটি সাধারণ বেলুনের দাম 1.5 লাখ টাকা কিভাবে হয়? তখন গোপী বলে, আমাদের একটি সারপ্রাইজ এজেন্সি আছে, আর এই এজেন্সির মাধ্যমে আমরা রাত 12টা বাজলে লোকেদেরকে সারপ্রাইজ দিয়ে থাকি। তেমনই এক সারপ্রাইজের জন্য এখানে কাজ চলছিল, কিন্তু তুমি এখানে এসেই সবকিছু নষ্ট করে দিয়েছো। এখানে গোপীদের বস তাকে বলে, একে আমাদের সাথে নিয়ে চলো, এর কাছ থেকে আমাদের ক্ষতির টাকা আমরা উসুল করে নেব। কিন্তু রাম এখানে তাদেরকে বলে সে নিজের গ্রামের থেকে এই শহরে নতুন এসেছে মায়ের লোনের টাকা পরিশোধ করতে, এই কারণে তার একটি চাকরির প্রয়োজন। এখানে রামের এই সব কথা শুনে গোপীর বস অনেকটা ইমোশনাল হয়ে যায়, এবং এই কারণে সে রামকে এখানে নিজের সাথে কাজ করার জন্য রেখে দেয়। এরপর তারা সবাই তাদের অফিসে চলে যায়, এবং তারা অফিসে যাওয়ার পরেই সেখানে তাদের বসের কাছে একটি নতুন অর্ডার চলে আসে, যেখানে সেই লোকটি বলে সে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়, তাও ঠিক রাত 12টায়। এখানে খবরটি পাওয়ার পরেই রাম ও গোপী সেদিন রাতের বেলা মেয়েটির বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়ার কাজে লেগে পড়ে। তবে এখানে কাজ করার সময় হঠাৎ রামের নজর সেখানে থাকা একটি মেয়ের ছবির দিকে পড়ে যায়, এবং এখানে ছবিটি দেখে সে এই মেয়েটিকে চিনতে পারে। আসলে মেয়েটি আর কেউ নয়, বরং তারাই ছিল। যে ছবিটি দেখে রাম এখানে অনেকটা হতাশ হয়ে যায়। এরপর তারা সেখানকার সব কাজ শেষ করে সেখান থেকে নিচে নেমে পড়ে, কিন্তু যখন রাত 12টার সময় সারপ্রাইজ দেওয়ার টাইম চলে আসে, তখন সেই লোকটি আবার তাদের কল করে বলে এখনো পর্যন্ত তার গার্লফ্রেন্ডের বাড়িতে সারপ্রাইজের কিছুই পৌঁছায়নি। এবং এখানেই এই কথা শোনার পরেই তারা বুঝতে পারে যে তারা ভুলবশত অন্য একটি মেয়ের বাড়িতে গিয়ে সারপ্রাইজের সকল প্ল্যান এক্সিকিউট করে এসেছে। তবে এই কথা শোনার পরেই রাম অনেকটা খুশি হয়ে যায়, কারণ সে এতক্ষণ এটা মনে করছিল তারা হয়তো রিলেশনশিপে আছে, কিন্তু এখন সব বুঝতে পেরে গেছে যে তারা আসলে এই ছেলেটির সঙ্গে কোনো রিলেশনশিপে নেই। এদিকে তারা যখন নিজের রুমের মধ্যে চলে আসে, তখন সে তার রুমের মধ্যে এমন সাজগোজ দেখে অনেকটা অবাক হয়ে যায়। তবে এখানে সার্চ করার সময় রুমের মধ্যে অনেকগুলো আতশবাজিও রাখা ছিল, যে কারণে তারা ভয় পেয়ে রুম থেকে বাইরে চলে আসে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই একটি স্পেসশিপ একটি খালি জায়গায় ল্যান্ড করে, এবং সেখান থেকে বেরিয়ে আসে একটি এলিয়ান। এবং এখানে আসার পরপরই সেই এলিয়ানটি একটি ডিভাইসের মাধ্যমে এখানকার ভাষা এবং এখানকার লোকেদের সম্পর্কে জানতে শুরু করে, এবং এরপরেই সেই পাথরটিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে অ্যারিয়ানের ল্যাবের মধ্যে পৌঁছে যায়, এবং সেই ল্যাবের মধ্যে থাকা সকল সিকিউরিটিকে চমক দিয়ে এলিয়ানটি ধীরে ধীরে ভিতরের দিকে পৌঁছে যায়। তবে ভিতরে যাওয়ার সময় ভুলবশত সেখানে থাকা একটি সিকিউরিটি গার্ডকে ধাক্কা দেয়, কিন্তু এলিয়ান সেই সিকিউরিটি গার্ডকে ধাক্কা খেয়ে নিচে পড়া থেকে বাঁচিয়ে ফেলে। তবে সেই সিকিউরিটি গার্ড এলিয়ানকে দেখতে পায় না, কারণ এলিয়ানটি সেই সময় অদৃশ্য অবস্থায় ছিল। কিন্তু এরপর যখন এলিয়ানটি সেখানের গেট খুলে ভিতরের দিকে যায়, তখনই আরিয়ানের কাছে সিকিউরিটি অ্যালার্টের একটি মেসেজ চলে আসে, আর সেটি দেখার পরেই আরিয়ান তখনই নিজের ল্যাবের কাছে চলে আসে। তবে ঠিক সেই সময় এলিয়ানটি সেখান থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে, তখনই সেখানে একটি সাইরেন বেজে ওঠে, এবং এলিয়ানটি সেখানে একটি ট্র্যাপের মধ্যে আটকে পড়ে যায়। তবে এখানে তখনও পর্যন্ত এলিয়ানটি অদৃশ্য অবস্থায় ছিল, যে কারণে সেখানকার কোনো সিকিউরিটি গার্ড এলিয়ানটিকে দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে, এবং আরিয়ান যখন সেই গ্লাসের উপর হাত রাখে, তখন এলিয়ানটিও আরিয়ানের হাতের উপর হাত রেখে এটি জানতে পেরে যায় যে আরিয়ানের আসল উদ্দেশ্য এই পাথরটিকে নিয়ে কি, এবং এই পর্যন্ত কত রকমের খারাপ কাজ করেছে, এই সবকিছু সম্পর্কেই এলিয়ান জানতে পেরে যায়। যেটি জানার পর এলিয়ানটি এখানে আরিয়ানকে নিজের শক্তির মাধ্যমে একটি ঝাটকা দিয়ে দেয়, যার পরেই আরিয়ানের লোকেরা আরিয়ানকে এখানে বাঁচানোর জন্য একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়। তখন এলিয়ানটি এখান থেকে বের হওয়ার জন্য সকল গার্ডের উপর হামলা করে, এবং সেখানকার সকল গার্ডকে বেহুশ করে ফেলে। এরপর এলিয়ানটি সেই পাথরটি নেওয়ার জন্য সেখানে পৌঁছে যায়। এরপর যখন এলিয়ানটি সেই পাথর নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, ঠিক তখনই এলিয়ানটির পিছু নিতে নিতে লিজাও সেখানে চলে আসে। তবে এই পর্যন্ত আস্তে আস্তে সেই এলিয়ানটির উপর ল্যাবের মধ্যে ছড়িয়ে পড়া সেই গ্যাসটির আসর ধীরে ধীরে শুরু হতে শুরু করে, যে কারণে এলিয়ানটি বর্তমানে পুরোপুরিভাবে হুঁশে ছিল না। তাই এই সুযোগ ব্যবহার করে এলিজা তখন এলিয়ানটির উপর হামলা করে দেয়, যেই কারণে এলিয়ানটি তখনই নিজের স্পেসশিপের দিকে এগিয়ে যেতে শুরু করে। আসলে এই এলিয়ানটির মিশন ছিল যে করেই হোক তাকে এই পাথরটি সাথে করে নিয়ে আসতে হবে, না হলে মানুষেরা এই পাথরের সাহায্যে পৃথিবীকে ধ্বংস করে দেবে। এই কারণে এলিয়ানটি নিজের স্পেসশিপের দিকে না গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এলিজা এক পর্যায়ে সেখানে স্পেসশিপটি দেখতে পেয়ে যায়, এবং সেটিকে সে নিজের দখলে নিয়ে নেয়। ঠিক সেই সময় রাম ও গুপি সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেই এলিয়ানটি তাদের রাস্তার সামনে চলে আসে, যেই কারণে সেই এলিয়ানটিকে বাঁচানোর জন্য তারা নিজেদের গাড়ি সেখানে পাশে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এর পরদিন সকালে পুলিশের লোকেরা তাদের অ্যাক্সিডেন্ট করা গাড়িটি উদ্ধার করে নেয়, এবং পুলিশের লোকেরা তাদের কাছ থেকে চালান কাটে। এবং অন্যদিকে আমরা
আমরা দেখতে পাই এলিয়ানটি একটি এক্সিবিশনের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল। এদিকে রামকে যখন পুলিশের লোকেরা তার অ্যাক্সিডেন্টের কারণে অনেক কথা শুনিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রাম সেখানে তারাকে দেখতে পায় যে কিনা এক্সিবিশনে যাচ্ছিল। এই কারণে তখন তার সাথে কথা বলার জন্য তার পিছনে পিছনে সেই এক্সিবিশনে যাওয়ার জন্য বেরিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাম সেখানে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় যে কিনা সেখানে এলিয়ানের পোশাক পরে দাঁড়িয়েছিল। এরপর রাম তারার সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তারা এখানে রামকে চিনতে পারছিল না। তখন রাম এখানে তাকে নিজের গ্রামের ব্যাপারে বলতে থাকে, যার কারণে তারা এখন তাকে চিনতে পেরে যায় যে রাম আসলে সেই গ্রামে থাকা ছেলেটি যে তাকে সাহায্য করেছিল। এরপর তারা দুজন পরিচিত হওয়ার পর সেখানে একসাথে হাঁটাচলা করছিল। তবে ঠিক তখনই সেখানে গ্যাস লিক হওয়ার কারণে আগুন লেগে যায় এবং আগুন লাগার কারণে সেখানে অনেক বাচ্চা আগুনের মধ্যে আটকা পড়ে যায়, যে কারণে রাম তখন সেই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেই আগুনের মধ্যে ছুটে যায়। তবে ভিতরে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে অনেকগুলো বাচ্চা একসাথে গ্যাসের কারণে বেহুশ হয়ে মাটিতে পড়েছিল, যে কারণে রাম এখানে চিন্তা করছিল সে একসাথে এতগুলো বাচ্চাকে কিভাবে বাইরে নিয়ে যাবে। তবে সে এইসব কিছু চিন্তা করার মধ্যে হঠাৎ করে সেসব বাচ্চাগুলো উপরের দিকে উঠতে শুরু করে এবং উঠতে উঠতে সেই বাচ্চাগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। আসলে এই বাচ্চাগুলোকে এলিয়ানটাই উড়িয়ে বাইরে বের করে নিয়ে এসেছে। তবে রাম তো এখানে এইসব দেখে অনেকটা অবাকই হচ্ছিল এবং এটাই চিন্তা করছিল বাচ্চাগুলো কিভাবে উড়ে উড়ে বাইরে বের হলো। তবে ঠিক তখনই সেখানে সেই এলিয়ানটির উপর একটি জ্বলন্ত শেপ পড়ে যায়। বিষয়টি রাম দেখার পরেই সেখানে গিয়ে সেই এলিয়ানটিকে বাঁচিয়ে নেয়। এখানে রাম এটাই মনে করতে থাকে যে এটা সেই বাচ্চাটি যে কিনা এলিয়ানের কাপড় পরেছিল। এই কারণে সে তখন এলিয়ানটিকে নিজের ভ্যানের মধ্যে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে ঠিক তখনই এলিয়ানটির হুঁশ চলে আসে এবং সে রামের গায়ে স্পর্শ করে রামের অতীতের সকল ঘটনা সম্পর্কে জানতে পেরে যায় এবং এরপরেই এলিয়ানটি রামকে বলে সে আসলে একটি এলিয়ান। যে কথা শোনার পরেই রামে অনেকটা ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে অনেকটা চিৎকার করে ওঠে এবং সেখানে এটা চিন্তা করতে থাকে যে এটা কি করে সম্ভব। এই কারণেই সেই তখন নিজের গাড়ি থেকে তাকে নামিয়ে দেয় এবং এলিয়ানটিকে সেখানে ফেলেই সে নিজের ভ্যান নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়ানের হুঁশ ফিরে এসেছে এবং সে দেখতে পায় তার একটি হাত অনেক খারাপভাবে ফ্র্যাকচার হয়েছে। আসলে এই হাতটিকে এলিয়ানটি ধরেছিল, যে কারণে হাতে এমন একটি অবস্থা হয়েছে। ঠিক তখনই সেখানে একটি লোক এসে তাকে বলে আমাদের ল্যাবের মধ্যে একটি এলিয়ান এসেছিল এবং সেই এলিয়ানটি তোমার এই অবস্থা করেছে। এবং সেখানে সে আরও বলে সেই পাথরটিও সেই এলিয়ানটি চুরি করে নিয়ে গেছে। যে কথা শুনতেই আরিয়ান এখানে অনেক বেশি রেগে যায় এবং সেখানকার স্টাফদের উপর অনেক বেশি রাগারাগি করতে থাকে এবং তাদেরকে বলে আমার যে করেই হোক সেই পাথরটি ফেরত চাই। অন্যদিকে সেই এলিয়ানটি রামের পিছন করতে করতে রামের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে যখন গোপী এবং গোপীর বস সেই এলিয়ানটিকে দেখতে পায় তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এখানে ভয় পাওয়া সত্ত্বেও তারা যখনই সুযোগ পায় তখনই সেই এলিয়ানটিকে বেহুশ করে দেয় আর এলিয়ানটিকে বেঁধে ফেলে। যার কিছুক্ষণ পর যখন এলিয়ানটির হুঁশ ফিরে আসে তখন তারা এই এলিয়ানটিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, যার উত্তরে এলিয়ানটি সেখানে সবকিছু সত্যিটা বলে দেয় আর সে বলে তাকে যে করেই হোক সেই পাথরটিকে নিয়ে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হবে। এখানে এলিয়ানটির পুরো ঘটনাটি শোনার পর তারা এখানে এলিয়ানটি থেকে ভয় পাওয়া বন্ধ করে, কারণ তারা জানতে পেরেছে যে এই এলিয়ানটি একদম ভয়াবহ নয়। এছাড়া তারা তাকে একটি নাম দেয় যে নামটি হলো ট্যাটু। ঠিক তখনই রামের সাথে দেখা করার জন্য তারা সেখানে চলে আসে এবং আগুনের মধ্যে থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য রামকে অনেক ধন্যবাদ জানায়। তবে এলিয়ানটি যখন এখানে রামকে ছুঁয়ে দেখে তখন সে জানতে পেরে যায় রাম তো আসলে মেয়েটিকে ভালোবাসে। এই কারণে তারা যখন সেখানে রামের সঙ্গে দেখা করে যেতে থাকে তখন এলিয়ানটি তারার উপর অনেকগুলো ফুল ছড়িয়ে দেয়। সে বিষয়টি তারার অনেক ভালো লাগে এবং সে এটা চিন্তা করতে থাকে যে এটা হয়তো রাম তার জন্য করেছে। এখানে তারাকে পটানোর জন্য রামকে সাহায্য করার কারণে রাম এখানে এলিয়ানটির উপর অনেক খুশি হয়েছে এবং রাম এখানে নিজের বসকে বলে আমরা এই এলিয়ানটিকে নিজের কাছে রেখে দিই না। যে কথায় রামের বস এখানে রাজি হয়ে যায়, যে কারণে এখন এলিয়ানটিও তাদের টিমে জয়েন করে নেয় এবং এরপর থেকে তারা অনেক এনজয় করতে শুরু করে আর সাথে সাথে নিজের কাজটিও সম্পূর্ণ করতে থাকে। তবে এরই মধ্যে রাম এটাও দেখতে পায় ট্যাটু নিজের প্ল্যানেটকে অনেক বেশি মিস করছে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই যে কিনা নিজের ল্যাবের মধ্যে ছিল। এখানে এলিজা তাকে বলে একটি লোক আছে যে লোকটি অনেক আগে একবার ইউএফও দেখেছিল, কিন্তু তার কথায় তখন কেউ বিশ্বাস করেনি। এই কারণে তারপর থেকে সেই লোকটি এলিয়ানের খোঁজ করার কাজে লেগে পড়েছে। সেই লোকটি হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে আরিয়ান সেই লোকটিকে নিজের ল্যাবের মধ্যে নিয়ে আসে এবং তাকে সেই ইউএফওটি দেখায় যেটি তারা সেদিন জঙ্গলের মধ্যে পেয়েছিল। সেই ইউএফওটি দেখে লোকটি বলে যদি সেই শহরে এলিয়ানটি থেকে থাকে তাহলে আমার কাছে এমন একটি ডিভাইস আছে যেটির মাধ্যমে আমরা এলিয়ানটি পর্যন্ত পৌঁছাতে পারবো। এই বলে সে অনেকগুলো ড্রোন শহরে ছড়িয়ে দেয় যাতে করে সে যত তাড়াতাড়ি সম্ভব সেই এলিয়ানটিকে ধরতে পারবে। এদিকে আমরা দেখতে পাই তারা একটি বাচ্চার সঙ্গে বসে আছে যে বাচ্চাটি লাস্ট স্টেজের ক্যান্সারের সঙ্গে আছে। ঠিক তখনই রাম ট্যাটুর সঙ্গে সেখানে চলে আসে। তবে এখানে ট্যাটু অদৃশ্য অবস্থায় ছিল। এখানে বাচ্চাটির মা অনেক বেশি কান্নাকাটি করছিল কারণ তার বাচ্চার ক্যান্সারের কারণে কিছুদিনের মধ্যে সে মারা যাবে। এইসব দেখে ট্যাটু তখন রামের হাত সেই বাচ্চাটির উপর রেখে দেয় এবং তারপর সেখানে নিজের পাওয়ারের সাহায্যে বাচ্চাটির শরীরে থাকা সকল ক্যান্সারের সেলগুলোকে শেষ করে ফেলে, যে কারণে বাচ্চাটি এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। যে বিষয়টি দেখে তারা এখানে অনেকটা অবাক ছিল। সে ভাবছিল এটা কিভাবে সম্ভব। তবে এখানে ট্যাটু ওই বাচ্চার হাত ধরে তার অতীতে দেখতে পায় সেই পাথরটি আসলে এই বাচ্চাটি পেয়েছিল এবং এই পাথরটি বাচ্চাটি নিজের কাছে রেখেছে। তাই এরপর এখানে ট্যাটু ওই পাথরটি নিজের কাছে নিয়ে নেয় আর তারপরে রাম ট্যাটু আর তারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই সেই লোকটি আরিয়ানকে বলছিল সেই এলিয়ানটি কোথায় আছে সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই বলে সেই এলিয়ানটিকে ধরার জন্য আরিয়ানকে একটি স্পেশাল বন্দুক দিয়ে দেয়, যে বন্দুকের গুলি লাগার পরেই মানুষ পুরোপুরি ভাবে জমে যায়। এরপর সেই লোকটি বলে যেমনটা তোমার এই পাথর জরুরি তেমনটি এলিয়ানটির জন্য স্পেসশিপ জরুরি। এই কারণে তুমি সেই স্পেসশিপটি বাইরে নিয়ে এসো। সেই
স্পেসশিপের সিগন্যাল পেতে এলিয়ানটি নিজে এসে ধরা দেবে। এদিকে রাম একটি জায়গায় এসে তারাকে এলিয়ানের ব্যাপারে সবকিছু বলে এবং তারা এই এলিয়ানটির ব্যাপারে জানতে পেরে তো একদমই অবাক হয়ে যায়। এখানে এই এলিয়ানটি বলে, আমি এখানে ঘোরার জন্য আসিনি, আমার মিশন ছিল সেই পাথরটিকে ফেরত নিয়ে যাওয়া। এরপর আমাদেরকে এখানে এলিয়ানটির একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অনেকগুলো এলিয়ান একসাথে বসে কথা বলছে। এখানে তারা এটা নিয়ে ডিসকাস করছিল যে করেই হোক পৃথিবী থেকে পাথরটিকে নিয়ে আসতে হবে। তখন সেখানকার একটি এলিয়ান বলে ওঠে, ওই মানুষরা অনেক বেশি খারাপ, তাই তাদের জন্য এটাই ভালো যে তারা এই পাথরের শক্তি ব্যবহার করে নিজেদের পৃথিবীকে নিজেরাই ধ্বংস করে ফেলুক। কিন্তু এখানে তাদের লিডার বলে ওঠে, এমনটা হওয়া উচিত নয়, আমাদেরকে ইউনিভার্সের মধ্যে ব্যালেন্স বানিয়ে রাখতে হবে, যে কারণে পৃথিবীকে ধ্বংস হতে দেওয়া যাবে না। এবং এখানেই এই কথার মাধ্যমে শেষমেশ তারা এই সিদ্ধান্ত নেয় ট্যাটু পৃথিবীতে গিয়ে পাথরটি ফিরিয়ে নিয়ে আসবে। এরপর আমাদেরকে বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে ট্যাটুর কাছে তার স্পেসশিপের সিগন্যাল চলে আসে, যেটা দেখতে পাওয়ার পরেই রাম এখানে বলে ওঠে, এটা হয়তো সেই সব লোকেদের চাল যাতে করে তুমি সেখানে যাও আর তারা তোমাকে ধরে ফেলুক। কিন্তু ট্যাটু বলে, এইসব লোকেরা আমার কিছু করতে পারবে না, এছাড়া এখন আমি পাথরটি পেয়ে গেছি, এই কারণে আমাকে আমার গ্রহে ফেরত যেতে হবে। এই বলে সে নিজের স্পেসশিপের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সেই লোকটি নিজের ডিভাইসের মধ্যে সিগন্যাল পেয়ে যায় যে সেই এলিয়ানটি তাদের দিকে চলে আসছে। এই কারণে আরিয়ানের সকল লোকেরা এলিয়ানকে ধরার জন্য সেখানে চলে আসে। এর কিছুক্ষণ পরেই সেখানে এলিয়ানটি চলে আসে এবং এখানে থাকা সকল লোকেরা এলিয়ানটিকে আটক করার চেষ্টায় লেগে পড়ে। কিন্তু এলিয়ানটি এক এক করে সেখানকার সব লোকেদের মারতে শুরু করে এবং ঠিক এই সময়ও রামও সেখানে চলে আসে এলিয়ানটিকে সাহায্য করার জন্য এবং সেও এখানে সব গুন্ডাদেরকে এক এক করে মারতে শুরু করে এবং শেষমেশ সে ট্যাটুকে বলে, তুমি তোমার স্পেসশিপ করে এখান থেকে বেরিয়ে পড়ো, আমি একা এসব লোকেদেরকে সামলে নেব। যেই কথায় ট্যাটু এখানে রাজি হয়ে যায় এবং সে নিজে স্পেসশিপটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে ঠিক তখন এলিজা পিছন থেকে এসে রামের মাথায় একটি আঘাত করে দেয় এবং এখানেই সে রামকে মেরে ফেলে। আসলে এলিজা এমনটি করেছে যাতে এলিয়ানটি আবারও ফিরে আসে এবং তার প্ল্যান অনুযায়ী ঠিক তেমনটাই হয়। রামকে এভাবে মরতে দেখে ট্যাটু আবারও ফিরে আসে। তবে এবার আসার পরপরই ট্যাটুর কন্ট্যাক্ট করার ডিভাইসটি সেখানে পড়ে যায়। এখানে আসতেই ট্যাটু নিজের পাহাড়ের সাহায্যে রামকে আবার উজ্জীবিত করার চেষ্টা করতে থাকে। তবে ঠিক সেই সময় এলিজা সেই স্পেশাল বন্দুকের সাহায্যে ট্যাটুকে ফ্রিজ করে ফেলে আর ট্যাটুকে নিজের সাথে তাদের ল্যাবের মধ্যে নিয়ে আসে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর ট্যাটুর জ্ঞান ফিরে আসে। এখানে আরিয়ান তাকে বলতে থাকে, আমাকে সেই পাথরটি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু ট্যাটু তাকে সেই পাথরটি কিছুতেই দিতে চায় না। এই কারণে আরিয়ান তখন এখানকার ডাক্তারদেরকে বলে ট্যাটুর শরীর থেকে তারা যেন রক্ত বের করে নেয়। এদিকে আমরা দেখতে পাই রামের বন্ধুরা রামকে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু সেখানকার ডাক্তাররা বলছে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। তবে ঠিক তখনই রামের জ্ঞান ফিরে আসে আর এখানে সবাই দেখতে পায় তার শরীরের সকল ক্ষতগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে, যার মানে এখন তার মধ্যে ট্যাটুর কিছু শক্তি চলে এসেছে। এরপর কিছুদিন পার হয়ে যায় এবং এই সময় সে নিজের শক্তির মাধ্যমে অনেকেরই সাহায্য করতে থাকে এবং রামের এটা মনে হচ্ছিল যে ট্যাটু হয়তো নিজের গ্রহে ফিরে চলে গেছে। এই কারণে সেও ট্যাটুকে প্রায় সময় মিস করতে থাকে। এদিকে আরিয়ান ট্যাটুর রক্ত নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়, যেটি ইনজেক্ট করার পর সে লক্ষ্য করে তার যে হাতটি নষ্ট হয়ে গিয়েছিল সেই হাতটি আবারও ঠিক হয়ে গেছে এবং এখন তার মধ্যে যে শক্তি চলে এসেছে, যেমনটা শক্তি বর্তমানে রামের মধ্যে আছে। তবে ঠিক তখনই ট্যাটুর জ্ঞান ফিরে আসে আর সে যেখানে বন্দী ছিল সেই গ্লাস ভেঙে বেরিয়ে আসে এবং এরপর ট্যাটু এখানকার সকল গার্ডদেরকে মেরে সেখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে, যে কিনা এখন ট্যাটুর মতো শক্তিশালী হয়েছিল। এখানে আরিয়ান ট্যাটুর কাছ থেকে পাথরটি চায়, কিন্তু ট্যাটু এখনো তাকে সেটা দিতে চায় না। সে কথা শুনে আরিয়ান অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সেখানে ট্যাটুকে মারতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সায়েন্টিস্ট তাকে বলে শহরে আরো একটি এলিয়ান রয়েছে, যেটিকে আমাদের সিগন্যালের মাধ্যমে পেয়েছি। এদিকে রাম সেই জায়গায় এসে পড়ে যেখানে ট্যাটু ল্যান্ড করেছিল আর এখানে আসতেই সেখানে ট্যাটুর কন্ট্যাক্ট ডিভাইসটিও পেয়ে যায়, যেটি দেখে চিন্তা করতে থাকে যে এই ডিভাইসটি এখানে এলো কিভাবে। এর পরের দিন রাম আর তারা যখন একটি প্রোগ্রামে ছিল, তখন অন্যদিকে আরিয়ানের কাছে এলিয়ানটির আরেকটি সিগন্যাল আসে, যে কারণে আরিয়ান তার কিছু লোককে সেখানে পাঠিয়ে দেয়। তবে রাম সেখানে আরিয়ানদের লোকদের অনেক বেশি মারধর করে, কিন্তু ঠিক তখনই সেখানে আরিয়ানও চলে আসে আর এখানে আরিয়ান আর রামের মধ্যে অনেক বেশি লড়াই শুরু হয়। এই মারামারির মধ্যে যখন রাম আরিয়ানের গায়ে হাত দেয়, তখন সে তার অতীতের মাধ্যমে জানতে পারে যে ট্যাটুকে আরিয়ান বন্দী করে রেখেছে। এই মারামারির মধ্যে রামের কাছ থেকে ট্যাটু সেই ডিভাইসটিও নিচে পড়ে যায়, যার মধ্যে আসলে সেই পাথরটা লুকানো ছিল। তখন আরিয়ান সেই স্পেশাল বন্দুকের মাধ্যমে রামকে ফ্রিজ করে দেয় আর সেই পাথরটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ল্যাবের মধ্যে ট্যাটু সেই সায়েন্টিস্টকে ভবিষ্যৎ দেখিয়ে দেয় যে যদি পৃথিবীতে এই পাথরটি থাকে তাহলে পৃথিবীটি ধ্বংস হয়ে যাবে। সে বিষয়টি জানতে পেরে এই সায়েন্টিস্ট অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাম এখানে সিদ্ধান্ত নিয়েছে সে ট্যাটুকে বাঁচানোর জন্য সেই ল্যাবের মধ্যে চলে যাবে। এদিকে ল্যাবের মধ্যে আরিয়ান পাথরটির শক্তির মাধ্যমে পৃথিবীতে গর্ত করতে শুরু করে দেয়, যেটা করার পরপরই মাটির নিচে থাকা সকল পোকামাকড় উপরে আসতে শুরু করে। এছাড়াও এটির কারণে পুরো শহরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার কারণে পুরো শহরে অনেক জায়গার মধ্যে আগুন লেগে যায়। কিন্তু তারপরেও আরিয়ান এইসব বন্ধ করে না। এদিকে রাম ট্যাটুকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায় যেখানে ট্যাটুকে বন্দী করে রাখা হয়েছে এবং সেখানে গিয়ে সেখানে থাকা সকল গুন্ডাদেরকে মেরে ট্যাটুকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সেখানে এলিজা এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, যে বিষয়টি দেখে ট্যাটু যখন নিজের পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে তখন সে জানতে পারে তার পাওয়ার কাজ করছে না। আসলে ল্যাবের উপর ট্যাটুর উপর এত বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছে যে বর্তমানে তার সব পাওয়ার শেষ হয়ে গেছে। এখানে এলিজা যখন তাদেরকে মারতে যাচ্ছিল ঠিক তখনই তারা সেখানে চলে আসে আর এলিজাকে ট্রাকের মাধ্যমে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এখান থেকে বাঁচার পর রাম আর ট্যাটু আরিয়ানের ল্যাবের মধ্যে চলে যায় তাকে থামানোর জন্য, কিন্তু সেখানে পৌঁছাতেই তারা দেখতে পায় আরিয়ান একটি রোবটকে তাদেরকে থামানোর
থামানোর জন্য দাঁড়িয়ে আছে এবং এখানে রোবটটি তাদের দুজনকে অনেক বেশি মারধরও করে। কিন্তু শেষমেশ রাম আর সে একসাথে হয়ে রোবটটিকে এখানেই শেষ করে এবং এই রোবটটিকে মারার পর রাম ও ট্যাটু আরিয়ানের সেই বেস পর্যন্ত পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা দুজন একসাথে হয়ে আরিয়ানকে থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু আরিয়ান একাই তাদের দুজনকে অনেক মারধর করছিল। তবে রাম আর ট্যাটুও তাদের টেকনিকের মাধ্যমে আরিয়ানকে অনেকটা মারছিল। এখানে তাদের মারামারির কারণে এক পর্যায়ে সেখানকার মাটির গর্ত করার মেশিনটি অন্যদিকে ঘুরে যায়, যার কারণে এখানে অনেকটা ক্ষতি হয়ে যায় এবং এই সুযোগের ব্যবহার করে ট্যাটুও সেই মেশিনের থেকে পাথরটি বের করে ফেলে এবং এই লড়াইয়ের এক পর্যায়ে অনেক বড় একটা পাথর আরিয়ানের গায়ের উপর এসে পড়ে, যার কারণে আরিয়ান সেখানেই মারা যায়। আর এই সব কিছুর মধ্যেই রাম এই জায়গা থেকে বেরিয়ে পড়ে, যার মানে শেষমেশ তারা পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে ফেলেছে। এখানে তাদের কাজটি শেষ হয়ে যাওয়ার পর ট্যাটু নিজের স্পেসশিপে করে নিজের প্ল্যানেটে চলে যায় এবং পৃথিবীতে বসে থাকা রাম সবসময় ট্যাটুকে মনে করতে থাকে। আর এই